আসলে এই গণঅভ্যুত্থানের পরের এই সরকারের কাছ থেকে আমরা কি পেলাম সেই প্রশ্নটি আসে তখনই যখন আমরা দেখছি যে আসলে সংস্কার বলতে কিছু হয়নি। একজন উপদেষ্টা যিনি আসলে উপদেষ্টা পরিষদের থেকে গণঅভ্যুত্থানে যাকে নিজে প্রধান উপদেষ্টা মাস্টার মাইন্ড বলে পরিচয় করে দিলেন, তিনি নিজে বলছেন যে শেষ 4 মাস আমাকে কাজ করতে দেয়া হয়নি, আমরা রাষ্ট্র সংস্কার করতে পারিনি। সংস্কার কি তাহলে শুধুমাত্র একটি শব্দ ছিল সময় ক্ষেপণের জন্য সরকারের কাছে? আর শেষ 4 মাস থেকে কাজ করতে যে দেয়া হয়নি, এটা কেমন সরকার যে একটি উপদেষ্টাকে তাকে রাখা হয়েছে কিন্তু কাজ করতে দেয়া হয়নি? দেখেন, ইভেন যে জুলাই সনদটা হলো, এই জুলাই সনদটার মধ্যেও এটা নিয়ে আমরা বিভিন্ন জায়গায় আলোচনা করেছি। অনেকগুলি সংস্কার কমিশন হয়েছিল, সংস্কার কমিশনগুলির অনেকগুলি সুপারিশ এসেছিল, অনেকগুলি আসপেক্ট এখানে এসেছিল, কিন্তু জুলাই সনদটা শেষ পর্যন্ত আসলে এক ধরনের পলিটিক্যাল পার্টিগুলির বার্গেন চিপে পরিণত হয়েছে। এবং জুলাই সনদে যেই ধরনের সংস্কারগুলির কথা এখন আছে, এটা আমি বলতেছি যে রেসপেক্টিভলি আপনি হাতে ভোট দিবেন বা নাতে ভোট দিবেন সেটার ব্যাপারে আমি আলোচনা করছি না। ডেফিনেটলি জুলাই সনদ যেমনই হোক, আমি মনে করি যে এটা একটা বাংলাদেশের জন্য একটা ভালো জিনিস হচ্ছে এবং এটা মানুষের এটা সমর্থন করা উচিত। কিন্তু দেখেন, জুলাই সনদের আমাদের যে সংস্কারের আশা ছিল যেটা, সেটা তো আসলে জুলাই সনদে প্রতিফলিত হয় নাই, আমি মনে করি পুরোপুরি প্রতিফলিত হয় নাই। বরঞ্চ এক ধরনের ক্ষমতার পাওয়ার নেগোসিয়েশনের এক ধরনের কিছু বিধিবিধান এখানের মধ্যে আছে। এটা হলো একটা ব্যাপার। আর সংস্কার, আসলে আমরা যেই ধরনের সংস্কার আশা করেছিলাম, এই সংস্কারগুলি আসলে অনেক কারণেই এই গভর্নমেন্ট করতে পারে নাই। আমি এখানে আসলে সরকারের ডেফিনেটলি এখানে দায় আছে, আবার পলিটিক্যাল পার্টিগুলিরও আমি দায় দিব। অনেকগুলি পলিটিক্যাল পার্টি, গভর্নমেন্ট তো আসলে শুরু থেকেই এক ধরনের মানে সংস্কার কতটুকু হবে, কি হবে না হবে, জাতীয় ঐক্যমত্য, রাজনৈতিক ঐক্যমত্য ইত্যাদি ইত্যাদি নানান কিছুর মধ্যে দিয়ে যেতে হয়েছে গভর্নমেন্টের, এবং সেটার কারণেও সংস্কার প্রক্রিয়া অনেক ক্ষেত্রে ব্যাহত হয়েছে। আবার ধরা যাক যে গভর্নমেন্টের নিজের জায়গা থেকেও কোনো কোনো জায়গায়, যেমন ধরা যাক যে সাপোজ ইসি, গভর্নমেন্ট আর কিচ্ছু করতে না পারলেও গভর্নমেন্ট অন্তত পারতো যে একটা খুবই শক্তিশালী ইসি গঠন করতে, তারা পারতেন। মানে আমি মনে করি যে ওকে ফাইন, আমি কিছুই করব না, আমি দুই একটা জায়গায় কিছু কাজ করবো। যেমন আমি মনে করি যে ইউনিভার্সিটির যেই নিয়োগগুলি, প্রশাসনিক নিয়োগগুলি, আমি মনে করি গভর্নমেন্ট খুবই স্ট্রং কিছু দৃষ্টান্তমূলক কিছু নিয়োগ দিয়ে তারা এখানে দৃষ্টান্ত স্থাপন করতে পারতেন। কিন্তু আমরা দেখছি যে আসলে বাজে দৃষ্টান্তই স্থাপিত হয়েছে বেশি। তারপরে আমি এইরকম কিছু জায়গায় অন্তত গভর্নমেন্ট কিছু সংস্কার, আসলে 1 বছরের মধ্যে 1.5 বছরের মধ্যে খুব বেশি সংস্কার করা যায় না। কিন্তু আমি এটাও বলবো যে উপদেষ্টারা কাজ করতে পারেননি। আমি দেখেছি যে ওই যে একজন বলেছেন, ইফতিখারুজ্জামান সম্ভবত বলেছেন যে আসলে গভর্নমেন্টের চাইতে আমলাতন্ত্রেরই আসলে ক্ষমতা বেশি। অনেকে প্যারালাল গভর্নমেন্টের কথা বলেছেন। ফলে এই যে গভর্নমেন্টের নানান পাওয়ারের নানান উৎস, নানান ক্ষমতার উৎস, এই বিভিন্ন কারণে এটা তো সবার জন্য, সকল উপদেষ্টার জন্য প্রযোজ্য তুহিন, তাই না? যদি আমলাতন্ত্রের ব্যাপারটা যদি আসে, সেটা আমলাতন্ত্রের উপর নির্ভরশীলতা সকল জন্য এটা প্রযোজ্য আমার মনে হয় যে এই অভিযোগটা। কিন্তু বিশেষ করে একজন উপদেষ্টাতে কাজ করতে দেয়া হলো না, মওদুদিবাদী বলার পর তাকে অনেক গালিগালাজ করা হলো, শোনা যায় তারপর তিনি দুর্বল হয়ে গেলেন, সেটা আসলে কি নির্দেশ করে, কি বার্তা দেয়? এটা আসলে খুব একটা ভালো বার্তা দেয় না। এই যদি আমি জানি না আসলে মাহফুজ আলম উনি যেই অভিযোগটি করেছেন, এই অভিযোগটি আসলে মানে কাজ করতে দেওয়া হয়নি, এটা তো আসলে প্যাসিভ ভয়েসে উনি বলেছেন। ফলে কারা কাজ করতে দেয়নি, কোত্থেকে আসলে বাধাগুলি এসেছে, এগুলি আমরা তো ডিটেইলস জানি না আসলে। কিন্তু ডেফিনেটলি যদি এই ব্যাপারটা এমন হয় যে উনি বিশেষ একটি মন্তব্য করার কারণে বা বিশেষ কোনো একটি দলের বিরাগ ভাজন হওয়ার কারণে কাজ করতে পারেননি, তাহলে সেটি আসলে আমাদের পলিটিক্যাল ভবিষ্যতের জন্য বা ফিউচারের জন্য খুব একটা ভালো বার্তা বহন করে বলে আমি মনে করি না।